বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের যে যেখানে বসে আজকে আমাদের ডেমোক্রেসি অ্যান্ড জাস্টিস শো দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আপনার হোস্ট শোয়েব আহমেদ। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরউদ্দিন ওমরের সাথে। বদরউদ্দিন ওমর, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। জি, আমরা খুব কৃতজ্ঞ যে আপনি আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরা আজকে অনেকগুলো রাজনীতিক এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে আপনার সাথে আলাপ করতে চাই। শুরুতেই চলে আসি 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগের ভবিষ্যৎ আপনি কি বলে মনে করেন? এই যে 5ই আগস্টের হাসিনা এখান থেকে ভারতে পালিয়ে গেল, এবং শুধু হাসিনা পালিয়ে গেল তাই নয়, এরকম ঘটনা দুনিয়ায় কোনো জায়গায় ঘটেনি আজ পর্যন্ত ইতিহাসে, যে একটা সরকার উৎখাত হয়ে যাওয়ার পরে তাদের মন্ত্রিসভার লোক, তাদের দলের লোক, এমনকি একবারে নিচে পর্যন্ত তাদের দলের লোকজন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাজার হাজার লোক যে এইভাবে পালিয়ে গেল, এইটা দুনিয়াতে আর কখনো হয়নি। ধরুন, ওখানে অ্যারাব স্প্রিং যখন হয়েছিল, তখন সেই একবারে টিউনিস থেকে আরম্ভ করে একদম ইজিপ্ট পর্যন্ত সেখানে সরকার উৎখাত হয়েছিল একের পর এক, কিন্তু সেই সরকারের সাথে সম্পর্কিত লোকজন তো বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়নি। এমনকি যারা উৎখাত হয়েছিল তাদের মধ্যে খালি টিউনিসিয়ার সরকার প্রধান বেন আলী, সেই পালিয়েছিল, আর কেউ কিন্তু পালায়নি। অন্য লোকদের পালানোর তো কথাই নাই। তারপরে দেখুন, এই মাত্র কদিন আগে সিরিয়াতে একটা গণ অভ্যুত্থান বলবো না, একটা অভ্যুত্থান হয়েছে। সেখানে আসাদ পালিয়ে গেছে রাশিয়ায়, অন্য লোকরা তো পালায়নি, তারা রয়ে গেছে। শুধু তাই নয়, তার মন্ত্রিসভার লোকজনের সাথে যে বিদ্রোহীরা আলাপ আলোচনাও করেছে বসে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে। কিন্তু এখানে যে একটা ইতিহাসে অদৃষ্টপূর্ব ঘটনা ঘটলো, যে হাসিনার আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের মন্ত্রীরা তো বটেই, দলের নেতারা তো বটেই, এমনকি একজন ইউনিয়ন পর্যায়ের লোকজন পর্যন্ত তাদের সাথে যারা সম্পর্কিত ছিল, আমলারা যারা তাদের সাথে সম্পর্কিত ছিল, পুলিশ যারা তাদের সাথে সম্পর্কিত ছিল, সব একবারে হাজারে হাজারে, ইন থাউজেন্ডস তারা বাড়ি ছেড়ে পালালো। কেউ কেউ ইন্ডিয়াতে পালিয়েছে, অন্য জায়গায়, কেউ কেউ পুলিশের হাতে সামান্য কয়েকজন ধরা পড়েছে, বাকি এই দেশেই আত্মগোপন করে আছে, পালিয়ে বেরোতে পারছে না, বেরোলেই পুলিশে ধরবে। এই যে অবস্থাটা একটা হয়েছে, এটা কি কারণে হলো? এটা বুঝতে হবে যে দেশে এমন একটা নির্যাতন হয়েছিল, যে নির্যাতন সিরিয়ায় আসাদদের 50 বছরের নির্যাতনেও এইভাবে হয়নি। এইখানে একবারে সমাজের গভীর দেশ পর্যন্ত তাদের আক্রমণের শিকার হয়েছিল। এই যে তাদের যে পলায়ন, হাজার হাজার লোকের যে পলায়ন, এইটা হচ্ছে কমেনসুরেট টু দেয়ার ক্রাইমস, কমেনসুরেট টু দ্য ডেপথ অফ দেয়ার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কাজে এখানে এই যে পালানোর ব্যাপারটা, এইটা দিয়ে হিসাব করতে হবে যে এইখানে হাসিনা কি পরিমাণ মানুষের উপর নির্যাতন করেছিল। ঢাকা শহর থেকে আরম্ভ করে অন্যান্য জেলা শহর, তারা পর্যন্ত এত লুটপাট করেছিল, কোটি কোটি টাকা, যা চিন্তার বাইরে। শেখ হাসিনা নিজেই বলেছে যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছিল। এটা একটা অসম্ভব ব্যাপার, কোনো দেশের পক্ষে কোনোদিন আজ পর্যন্ত ঘটেনি। এইভাবে তাদের শোষণ, নির্যাতন, টাকা পাচার, লুটপাট, এইটা 15 বছর ধরে যে হয়েছিল, তা নিয়ে একটা কিউমুলেটিভ এফেক্ট যাকে বলে, আমরা 5ই আগস্ট থেকে দেখেছি। শুধু তাই নয়, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে আক্রমণের সাথে সাথে এইখানে মানুষ শেখ মুজিবের বিরুদ্ধেও একটা বিক্ষুব্ধ ছিল। 5 তারিখেই তারা সারা দেশ জুড়ে, কেউ তাদেরকে সংগঠিত করেনি, কেউ তাদেরকে নির্দেশ দেয়নি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে শেখ মুজিবের শত শত যে মূর্তি দেশময় ছড়িয়েছিল, ঢাকাতে যে বিশাল একটার মূর্তি দাঁড় করিয়েছিল, সব ভেঙে ফেললো, শেখ মুজিবের বাড়িতে আগুন দিল। এর কারণ হচ্ছে যে শেখ হাসিনা নিজের শয়তানিকে, নির্যাতনকে আড়াল করার জন্য এবং তাকে একটা লেজিটিমেসি দেওয়ার জন্য শেখ মুজিবের ভাবমূর্তি ব্যবহার করেছিল। কাজে এই যে জনগণের যে রোষ শেখ মুজিবের বিরুদ্ধে দেখা গেল, তার জন্য তো শেখ হাসিনাই দায়ী। অনেকে বলেছে যে এটা ঠিক হয়নি, মূর্তি ভাঙা ঠিক হয়নি, বিশেষ করে বাড়িতে আগুন দেওয়া ঠিক হয়নি, এটা তো বুঝলাম, কিন্তু জনগণ কেন এটা করলো সেটা তো দেখতে হবে। এদেশে এখন এই ধরনের প্রশ্ন কেউ করে না, কোনো অ্যানালিসিসের মধ্যে যায় না। একটা ঘটনা ঘটলো, কেন ঘটলো সেটা জিজ্ঞেস করে না। এইখানে এইভাবেই সামগ্রিক ব্যাপারটা দেখতে হবে, যে এই যে লোকরা পালালো, শেখ মুজিবের বিরুদ্ধে একটা জনগণের একটা রোষ দেখা গেল, এটা এভাবে কেন ঘটলো, সেটা আমি যেটা আগেই বললাম, যে এখানে তাদের যে নিপীড়ন, নির্যাতন, শোষণ, টাকা পাচার,
দুর্নীতি, এই সবের যে প্রচন্ডতা, যে গভীরতা, যে ব্যাপ্তি, এটার কারণেই কিন্তু ঘটনা এইভাবে ঘটেছে। জি, আপনাকে ধন্যবাদ। আপনি শেখ হাসিনার নির্যাতন, নিপীড়ন, দুর্নীতির কথা উল্লেখ করেছেন এবং আপনি বলেছেন যে আপনার আরেকটি ইন্টারভিউতে বলেছেন 52 সাল থেকে এখন পর্যন্ত সংগঠিত গণঅভ্যুত্থানের মধ্যে এটি সবচেয়ে বেশি ব্যাপক, গভীর ও আক্রমণাত্মক। আপনি তো বহু বছর ধরে, আপনার বয়স 90 এর মতো, আপনি কি বহু বছর ধরে পাকিস্তান আমল দেখেছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পুরো শাসন ব্যবস্থাটি দেখেছেন। আপনি কি মনে করেন হাসিনার আমলে বাংলাদেশের নিপীড়ন, নির্যাতন পাকিস্তান আমলের চেয়েও ভয়াবহ ছিল? এটা যে ভয়াবহ ছিল এটা তো আমি এখন বললাম, এতক্ষণ যে কথাটা বললাম কতখানি ভয়াবহ, প্রচন্ড, ব্যাপক এটা হয়েছে। পাকিস্তানে মানে কোনো দেশেই হয়নি এটা। ধরেন আলজেরিয়াতে লড়াই হয়েছে, ভিয়েতনামে লড়াই হয়েছে, কোনো দেশেই তো এইভাবে জনগণকে আক্রমণ করেনি। এইখানে যেটা হয়েছে বললাম যে আপনার যে এই যে প্রতিক্রিয়া, যে রিয়াকশন এখানে হয়েছে, সেইটা দিয়ে একটা মাপতে হবে। এটা হচ্ছে একটা মানদণ্ড, ক্রাইটেরিয়ান, ব্যারোমিটার বলা চলে। এটা হচ্ছে তাদের যে শোষণ, নির্যাতন, লুটপাট, টাকা পাচার, এই যে দুর্নীতি এবং ক্রাইম, তার একটা ব্যারোমিটার হচ্ছে তাদের এই পলায়ন, তাদের এইভাবে রণে ভঙ্গ দেয়া। এটা এখানে বুঝতে হবে। এটা বুঝতে হবে কেন এটা হলো। এটা নৈতিক দিক ইত্যাদি এসব আলোচনা করার কোনো স্কোপ এখানে নাই। এখানে ঐতিহাসিক ভাবে দেখতে হবে যে এইটা হচ্ছে এই বিন্দুতে এসে, এই পয়েন্টে এসে কেন এই ধরনের ব্যাপার হলো, তাদের বিরুদ্ধে বিক্ষোভটা এই পর্যায়ে কিভাবে গেল। এটা একটা পর্বত প্রমাণ ক্রাইম তারা করেছিল, সেই জন্য তাদের বিরুদ্ধে বিশাল এই প্রতিরোধ, প্রতিক্রিয়া হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলের বিলুপ্তির ইতিহাস আছে। আমরা দেখেছি পাকিস্তান আমলে যুক্ত ফ্রন্ট ছিল, অনেক জনপ্রিয়, বিলুপ্ত হয়ে গিয়েছে। মুসলিম লীগ ছিল, অনেক জনপ্রিয়, বিলুপ্ত হয়ে গিয়েছে। মৌলানা ভাসানীর দল বিলুপ্ত হয়ে গিয়েছে। এটি কেন হয়? আপনি কি মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগ বিলুপ্তির পথ নিয়েছে, নাকি এটি ফেরত আসতে পারে? একটা দল বিলুপ্ত হয়ে যায় যখন তার প্রাসঙ্গিকতা আর থাকে না। ধরুন মুসলিম লীগ বিলুপ্ত হয়ে গেছিল। মুসলিম লীগ যে 1954 সালের পর বিলুপ্ত হয়ে গেল, এখন অনেকে প্রশ্ন করে যে আওয়ামী লীগ কি সেইভাবে বিলুপ্ত হয়ে যাবে? এখন মুসলিম লীগের কথা যদি চিন্তা করা যায় তাহলে দেখা যাবে যে মুসলিম লীগ 54 সালে এইভাবে হেরে যাওয়ার পরে 300 আসনের মধ্যে মাত্র 9টা তারা পেয়েছিল এবং উৎখাত হয়ে গেছে। তারপরে তারা খাড়া হয়ে দাঁড়াতে পারেনি। তাদের মুসলিম লীগের কোনো উৎপাতও ছিল না। 1994 সালের নির্বাচনের পর মুসলিম লীগের লোকরা চারিদিকে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টিরও কোনো চেষ্টা করতে পারেনি। তার কারণ মুসলিম লীগের কোনো ভারত ছিল না। কিন্তু এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের লোক কিছু উৎপাত করছে, খুব বেশি না হলেও কিছু উৎপাত করছে তাদের ছাত্রলীগ বা তাদের যে অর্গানাইজেশনের সামান্য। এটার কারণ হচ্ছে ইন্ডিয়া আছে। নুরুল আমিন সাহেব তো পাকিস্তান থেকে পালিয়ে অন্য জায়গায় গিয়ে তখনকার সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা কিছু করতে পারেননি। কিন্তু এখন তো হাসিনা পালিয়ে গিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভারত সরকারের সহায়তায় হাসিনাও এই জনগণের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে এখানে নানা রকম কথা বলছে। এই যে একটা লিঙ্ক, এই লিঙ্কের কারণেই এখনো পর্যন্ত এখানে আওয়ামী লীগ কিছু নড়াচড়া করছে। কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? এখানে আওয়ামী লীগের ভবিষ্যৎ হচ্ছে কিছুই না। এজন্য যারা বলে আওয়ামী লীগকে ব্যান করা দরকার, আমি মনে করি আওয়ামী লীগকে ব্যান করার কোনোই দরকার নাই। কারণ যে শেষ হয়ে গেছে তাকে ব্যান করার কি আছে? এটা তো মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো হবে। কাজে আওয়ামী লীগ এখন একটু নড়াচড়া করলেও দেশের মধ্যে যেটা এখানে আমরা দেখেছি এবং একটু আগেই আমি বললাম, জনগণের যে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচন্ড বিক্ষোভ প্রত্যেক জায়গাতে, তারা যেভাবে আওয়ামী লীগকে মেরে তাড়িয়েছে এবং জনগণের মধ্যে তাদের বিরুদ্ধে যে বিক্ষেপছে, এর ফলে আওয়ামী লীগের দাঁড়াবার কোনো জায়গা নাই। তাছাড়া আরেকটা কথা হচ্ছে, আওয়ামী লীগের একটা বড় আশ্রয় ছিল শেখ মুজিবুর রহমান। হাসিনা 80-র দশকে ঘুরে এসে তার বাবাকে ভাঙিয়ে খেয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে নিজের দুষ্কৃতি তাকে লেজিটিমেসি দেওয়ার জন্য শেখ মুজিবের ভাবমূর্তিকে ব্যবহার করেছে। এখন দেশে শুধু আওয়ামী লীগ নয়, শেখ মুজিবের বিরুদ্ধেও যে একটা ব্যাপক বিক্ষোভ দেখা গেছে, বিরুদ্ধতা দেখা গেছে, তাতে শেখ মুজিবকে ভাঙিয়ে খাওয়ার কোনো স্কোপও এখন আর আওয়ামী লীগের নাই। কাজে আওয়ামী লীগ যে কোনো দাঁড়াবার জায়গা বলে আর কিছুই নাই। তো যেখানে দাঁড়াবার জায়গা বলে কিছুই নাই, সেখানে তার তো কোনো ভবিষ্যৎ নাই। যে আমি মনে করি যে আওয়ামী লীগ একটা দল হিসাবে মুসলিম লীগের মতোই উচ্ছেদ হয়ে গেছে। কিন্তু যেহেতু ভারত আছে, উস্কানি দিচ্ছে, কেন ভারতের পক্ষে তো এটা সহ্য করা খুবই মুশকিল। ভারতের যে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভারতীয় সাম্রাজ্যবাদী দুষ্কৃতিকারীদের কোনো সম্পর্ক ভালো নেই।
পাকিস্তান তো দূরের কথা, এখানে নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, কারোর সাথে ভারতের কোনো ভালো সম্পর্ক নয়। একমাত্র বাংলাদেশেই ভারত তার প্রাধান্য বিস্তার করেছিল এবং শেখ হাসিনা নরেন্দ্র মোদীর চাকরানির মতো ব্যবহার করেছেন। যা চেয়েছে ভারত তাই দিয়ে দিয়েছে, অথচ ভারত বাংলাদেশের তিরার্ধ কিছু দেয়নি। এই যে একটা অবস্থা ছিল বাংলাদেশের উপরে ভারতের যে নিয়ন্ত্রণ, কন্ট্রোল, এর একমাত্র কারণ ছিল হাসিনা সবকিছু ভারতকে দিয়েছে এই শর্তে যে ভারত তাকে ক্ষমতায় রাখবে। এবং আসল কথা হলো ভারতের সমর্থন ছাড়াই 15 বছর তার পক্ষে টিকে থাকা সম্ভব। এই অবস্থায় যেটা হয়েছে যে এখানে ভারত অবস্থা হয়েছে যে বিড়ালের সামনে থেকে মাছ সরিয়ে নিয়ে যেরকম হয়, কাজেই ভারত এখানে সক্রিয় রয়েছে এবং সক্রিয়তার কারণেই আওয়ামী লীগের চুনোপুটিরা এখানে করে বেড়াচ্ছে। কিন্তু আওয়ামী লীগের কোনো লোকেরই ক্ষমতা নাই বেরিয়ে এসে জনগণের সাথে কথা বলা যায়। শুধু আজকে নয়, এটা হচ্ছে যে ভবিষ্যতেও এরকম কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না যে আওয়ামী লীগের কোনো লোক বেরিয়ে এসে এখানে জনগণের মধ্যে কোনো একটা অবস্থা তৈরি করবে। নো। জি, ধন্যবাদ আপনাকে। ব্রিটিশের শাসন থেকে এই উপমহাদেশ 1947-এ স্বাধীনতা লাভ করে এবং দুটি দেশ, ভারতবর্ষকে ভাগ করে দুটি দেশ হয়। অনেকেই বলেন, বিশেষ করে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলেন, প্রগতিশীলতার কথা বলেন, তাদের মধ্যে একটি গ্রুপ বলেন যে এখানে দেশ দেখতে হবে যে ভারতের এই যে দেশ ভাগ হয়েছিল এটা হঠাৎ একদিনে হয়নি। হঠাৎ মাউন্ট ব্যাটেন এসে একবারে আকাশ থেকে এসে দেশ ভাগ করে দিয়েছে তা না। এইখানের ইতিহাসে 19th সেঞ্চুরি থেকে আরম্ভ করে 20th সেঞ্চুরিতে এখানে যে কংগ্রেসের যে রাজনীতি ছিল, এখানে আসলে দেশ ভাগের জন্য মুসলিম লীগকে, জিন্নাকে দায়ী করা হয়, কিন্তু আসলে এখানে তো দেশ ভাগ করেছে কংগ্রেস, এখানে দেশ ভাগ করেছে বিড়লা, এখানে দেশ ভাগ করেছে গান্ধী, জিন্না, প্যাটেল, গান্ধী, নেহরু, প্যাটেল। এখানে ধরুন যেটা এখন ইতিহাসে যেটা দেখা যায় সেটা হচ্ছে এখন যে ইতিহাস ভারতেও লিখিত হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে বিড়লাই ছিল আসল, যে শেষের দিকে যে বিড়লা 30-এর দশক থেকে বিড়লার প্রভাব গান্ধীর উপরে, নেহেরুর উপরে ছিল। এই যে মারোয়াড়ি পুঁজি ভারতকে ভাগ করতে চেয়েছিল, কারণ সারা ভারতে মুসলমানদের শরিকানার সাথে তারা এখানে কারবার করতে রাজি ছিল না। তারা এমন একটা ভূখণ্ড চেয়েছিল যেখানে তারা নিরঙ্কুশ ভাবে ভারতীয় পুঁজি সেখানে কাজ করতে পারে। তাহলে এই যে দেশ ভাগ যে হয়েছে এটা হঠাৎ করে মাউন্ট ব্যাটেন এসেছিল এখানে বা তাকে পাঠানো হয়েছিল এমন একটা সময়ে যখন পুরো পরিস্থিতিটা পরিপক্ক হয়েছে এবং এখানে কংগ্রেসের যত এখন দলিল পত্র যত দেখা যাচ্ছে সেখানে নেহেরু, গান্ধী, বিড়লা এদের সাথে যে করেসপন্ডেন্স ব্রিটিশ গভর্নমেন্টের যে সমস্ত ডকুমেন্ট বেরিয়েছে বই, তাতে দেখা যাচ্ছে যে এরা একেবারে ইংরেজের সাথে, গান্ধী তো সোজা লেখাই আছে যে এই দেশের লোক ভারত সরকারকে নিজেদের সরকার মনে করুক, এটাই আমরা চাই। এইভাবে একদিকে স্বাধীনতার আন্দোলন করছে আর একদিকে যাদের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের সাথেই তাদের এরকম সখ্যতা, ভেতরে ভেতরে চক্রান্তমূলক যে কাজকর্ম, তার পরিণতিতেই তো দেশ ভাগ হয়েছিল। এবং এই দেশ ভাগের ক্ষেত্রে একটা যে বড় আঁতাত ছিল কংগ্রেস আর ব্রিটিশ সরকারের সাথে, সেটা পরিষ্কার বোঝা গেল যখন ভারত ভাগের পরে, এই একটা এতদিনের সংগ্রামের পরে এই ভারত স্বাধীন হলো। সেই স্বাধীন ভারতে প্রথম প্রেসিডেন্ট বা গভর্নর জেনারেল হলো মাউন্ট ব্যাটেন। চিন্তা করে দেখেন, মাউন্ট ব্যাটেন ছিল ইংরেজদের, ব্রিটিশ গভর্নমেন্টের সর্বশেষ এখানে প্রতিনিধি, ভাইসরয়, গভর্নর জেনারেল। সেই লোকই গভর্নর জেনারেল, ব্রিটিশ গভর্নমেন্টের শেষ গভর্নর জেনারেল হলো ভারতের, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল বা রাষ্ট্রের প্রধান। এটা তো একটা চোখ খুলে দেওয়ার মতো বার। যে কোনো ইডিয়েটও এটা যদি সততা থাকে তাহলে বুঝতে পারবে যে কি আসলে ঘটেছিল। কাজে এই যে মাউন্ট ব্যাটেন এলো, তার সাথে জওহরলাল নেহরুর মহরম, সবই তো হচ্ছে ইতিহাসে খুব সুবিদিত কথা। এটা এমনকি মৌলানা আজাদ তার বইয়েতেও লিখে গেছেন যে মাউন্ট ব্যাটেনের সাথে নেহরুর কিরকম ধরম মরম ছিল ইত্যাদি। লেডি মাউন্ট ব্যাটেনের সাথে কিভাবে নেহরুর একটা ভাব হয়ে গেছিল। তো এই যে ঘটনা, এটা থেকেই বোঝা যাবে যে আসলে মুসলিম লীগ নয় কংগ্রেসই। এবং সেখানে দেখা যাবে যে বিড়লা শুধু ভারত ভাগের চেষ্টা করছে তাই নয়, বাংলাকেও ভাগ করেছে। কেননা মারোয়াড়িদের ক্যাপিটালের বিড়লা সহ সমস্ত একটা সেন্টার ছিল কলকাতা। এই মারোয়াড়ি ক্যাপিটাল কলকাতাকে বেহাত হতে কিছুতেই দিতে পারতো না। কাজে এই পার্টিশন অফ বেঙ্গল যেটা তারা চেয়েছিল পরিষ্কার। এন্ড বুঝতে হবে যে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ভারত ভাগের বিরোধী ছিল, তারা শুধু ভারতকে ভাগ করলো তাই না, এখানে বাংলাকে শুদ্ধ ভাগ করে দিল। বাংলা ভাগ তো কংগ্রেস করেছিল, পরিষ্কার কথা। তাহলে এইভাবে যে ভারতের যে সংগ্রামের মধ্যে যেত, তিনি অসহযোগ আন্দোলন ডাকতেন, সেইটা অসহযোগ আন্দোলন যখন একটা সহিংস ব্যাপক গণ আন্দোলনে পরিণত হতো তখনই তিনি অনশন করে সেগুলো ভেঙে দিতেন। তাদের যে আপোষ ব্রিটিশ গভর্নমেন্টের সাথে, তাদের যে চক্রান্ত ব্রিটিশ গভর্নমেন্টের সাথে হচ্ছিল, সেজন্য এখানে ভারতের যে একজন খুব উঁচু পর্যায়ের যে সুনীতি ঘোষ, হিস্টোরিয়ান, ঐতিহাসিক, তিনি ইন্ডিয়া ইন দ্য রাজ বলে এক বই লিখেছেন এবং আরো এই সংক্রান্ত বই লিখেছেন। তাতে দেখিয়েছেন তিনি কিভাবে কংগ্রেস তাদের রাজনীতি
আপোষের রাজনীতির মাধ্যমে ব্রিটিশ সরকারের সাথে যোগ সাজসের মাধ্যমে মারওয়াড়ি ক্যাপিটাল কিভাবে এখানে কংগ্রেসের মধ্যে প্রভাব বিস্তার করে সবসময় আসলে দেখা যাবে যে গান্ধী প্যাটেলের উপর নির্ভর করে আছে। তাছাড়া প্যাটেল তো এমন একজন বিড়লার উপর নির্ভরশীল ছিল। বিড়লা তো টাকা পয়সার দিক থেকেও এখানে ছিল। শ্রী সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রথম ভারতের যে প্রেসিডেন্ট, তার ছেলে সর্বপল্লী গোপাল নেহরুর একটা জীবনী লিখেছেন। তাতে তিনি বলেছেন যে বিড়লার কাছ থেকে সকলেই টাকা নিতেন, গান্ধী টাকা নিতেন, প্যাটেল টাকা নিতেন, রাজেন্দ্র প্রসাদ টাকা নিতেন, কৃপালিনী টাকা নিত। নেহরু শুধু সরাসরি বিড়লার কাছ থেকে টাকা নিতে চান, বিড়লা তার টাকাটা গান্ধীর কাছে দিত এবং নেহরু গান্ধীর কাছ থেকে বিড়লার সেই টাকা নিতেন। এই হচ্ছে কংগ্রেসের ব্যাপার। শুধু রাজনীতির দিক থেকে না, টাকা পয়সার দিক থেকেও বিড়লার সাথে তাদের একটা যোগাযোগ ছিল। এইভাবে যে একটা প্রতারণামূলক, সেজন্য গান্ধীজিকে অনেকেই বলে গান্ধীজিকে হিপোক্রিট বলেন। গান্ধীর তো হিপোক্রিট বলে একটা পরিচয় আছে। এই ধরনের শুধু গান্ধী না, এই সমস্ত কংগ্রেসের যে পুরো এই দঙ্গল, এরা প্রত্যেকেই যাকে বলে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে সম্পর্কিত ছিল। এইভাবেই তারা ভারত শুধু নয় বাংলাকেও ভাগ করেছিল। মারওয়াড়ি ক্যাপিটাল তো কলকাতাকে বেহাত হতে দিতে পারে না। এইভাবেই ভারত পার্টিশন হয়েছিল, বেঙ্গল পার্টিশন হয়েছিল। যারা যে কংগ্রেস বা 1905 সালের, অনেকে খুব বুঝতেই পারে না যে 1905 সালের পার্টিশন, আরেকটা পার্টিশন তো হয়েছিল 5 সালে। সেই পার্টিশনের কংগ্রেস খুব ঘোর বিরোধী ছিল বেঙ্গল পার্টিশনের। যারা 5 সালে বেঙ্গল পার্টিশনের এত বিরোধী ছিল, তারা 47 সালে এসে তারাই এত বাংলাকে পার্টিশন করলো কেন? এটা ধাঁধার কোনো ব্যাপার নাই, সব এর কার্যকারণ যুক্তি খুব পরিষ্কার। জি, ধন্যবাদ আপনাকে। ভারতবর্ষ ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত দুটি রাষ্ট্র হলো। বাংলাদেশ বা তৎকালীন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হলো। তো পাকিস্তানের সাথে আমরা থাকিনি কেন? পাকিস্তানের বৈষম্যের জায়গাটা কি কি ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের যৌক্তিকতা কি আপনি কিভাবে দেখেন? পাকিস্তানের যে বৈষম্য, এটা খুব স্বাভাবিক ছিল। ধরুন, দেশ যখন ভাগ হলো তখন এই যে ক্ষমতা কিভাবে বিন্যস্ত ছিল, যদি প্রথমে চিন্তা করেন যে রাজনৈতিক দল পাকিস্তান করেছিল মুসলিম লীগ, সেই মুসলিম লীগের যে নেতৃত্ব, জিন্নাহ থেকে লিয়াকত আলী থেকে আরম্ভ করে সব পশ্চিম পাকিস্তানে, সংখ্যার দিক থেকে এইখানে বাঙালি পূর্ব পাকিস্তানের এরা কম ছিল না। কিন্তু এখানে কে ছিল? নাজিমউদ্দিন, নুরুল আমিন, তমিজউদ্দিন খান, এরা সমস্ত তো একেবারে জিন্নাহ, লিয়াকত আলী অন্যদের তুলনায় কিছুই তাদের ক্ষমতা ছিল না। তারা সম্পূর্ণভাবে যে পাকিস্তানি বা পশ্চিম পাকিস্তানের যে নেতৃত্ব ছিল, সেই পশ্চিম পাকিস্তানের নেতৃত্বের অধীন, অর্থাৎ দেখা যাবে যে রাজনৈতিক পশ্চিম পাকিস্তানে কেন্দ্রীভূত ছিল। তারপর চিন্তা করুন, দেখুন সেনাবাহিনীতে তো পূর্ব পাকিস্তানের কোনো বাঙালি ছিল এটা সামান্য, একজন অফিসার ছিল, কিছু সৈন্য ছিল, কিন্তু সবই পাকিস্তান সেনাবাহিনী মানে হচ্ছে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী। তারপরে আমলাদের অবস্থাও তাই। পূর্ব পাকিস্তানে তো আইসিএস তো একজন নমিনেটেড আইসিএস ছিলেন মাত্র। তারপরে ধরেন যে ভারতের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের ফ্লো এইদিকে না এসে পশ্চিম পাকিস্তানে গিয়েছিল স্বাভাবিকভাবে, কারণ সেখানে সব নেতৃত্ব ছিল, সেখানে রাজধানী ছিল, রাজনৈতিক দল নেতৃত্ব পশ্চিম পাকিস্তানে, আর্মি পশ্চিম পাকিস্তানে, আমলাতন্ত্র পশ্চিম পাকিস্তানে, পুঁজি পশ্চিম পাকিস্তানে। তো সেইখানে যদি এই সমস্ত শক্তি কেন্দ্রীভূত থাকে, তাহলে তারা যা করার তাই করেছে। এইখানে নেতৃত্বের কোনো খবর ছিল না, এখানে অন্য কোনো আমলা ছিল না। বাংলাদেশে যে সেক্রেটারিয়েটে যারা অফিসার ছিল, সব তো এখানে পশ্চিম পাকিস্তানি। এই যে ভাষা আন্দোলনের সময় আজিজ আহমদ চিফ সেক্রেটারি ছিল, হোম সেক্রেটারি, সব রকম সেক্রেটারি, যত সেক্রেটারি ছিল সরকারের, সব তো পশ্চিম পাকিস্তানি, একটাও এখানে ছিল। কাজে এই যে অবস্থায় পশ্চিম পাকিস্তান যে এখানে একটা তাদের আধিপত্য বিস্তার করবে, এখানে উদ্বৃত্ত এখান থেকে নিয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। তাকে প্রতিরোধ করার মতো কোনো অবস্থাই এখানে ছিল না, হওয়ার কথা না। এখান থেকে ধরেন যে প্রথম দিকে 47 থেকে যখন হলো, তখন যে বৈদেশিক মুদ্রা, পাট থেকে বৈদেশিক মুদ্রা আসতো, এই বৈদেশিক মুদ্রা এখান থেকে সমস্তটা পশ্চিম পাকিস্তানে নিয়ে যেত। তারা এই বৈদেশিক মুদ্রা যা অর্জন করতো, সেটা পূর্ব পাকিস্তানের কোনো কাজে আসেনি। এইভাবে প্রত্যেকটা, এমনকি সেল ট্যাক্স পর্যন্ত তারা সেন্টারে নিয়ে গেছিল। বাংলাদেশ পূর্ব পাকিস্তানের যে সেল ট্যাক্স, এখানে কি হবে? এখানে এই অবস্থায় এখানে প্রতিরোধ করার মতো কোনো শক্তি ছিল না। সরকারের মধ্যে যে ক্ষমতার যে বন্টন, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, সেটা কনসেন্ট্রেটেড ছিল পশ্চিম পাকিস্তানে। এর ফলে যা হবার তাই হয়েছে। এখানে ক্লাসিক্যাল সেন্সে এটা বলা যাবে না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের কলোনি ছিল, কারণ এটা তো এক দেশেরই অন্তর্গত। যেটা ছিল সেটা হচ্ছে যে এক্সেসিভ রিজিওনাল এক্সপ্লয়টেশন, যে একটা আঞ্চলিক যে শোষণ পুঁজিবাদের মধ্যে যেটা হয়, সেইটা এখানে খুব
প্রকট আকারে দেখা দিয়েছিল। তার কারণ পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে আবার ছিল একটা 1000 মাইলের পার্থক্য। এখানে তো সংস্কৃতি আলাদা ছিল, এমনকি এখানে ধর্ম বলতে যা বোঝায়, পূর্ব পাকিস্তানেরা যেভাবে ধর্ম পালন করে দেখা যাবে পশ্চিম পাকিস্তানের সাথে তার অনেক পার্থক্য ধর্মের ক্ষেত্রেও আছে। এই অবস্থায় যে পূর্ব এবং পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, যে পার্থক্য, এটা তৈরি হয়েছে এবং এই বৈষম্য 47 সাল থেকেই শুরু হয়ে তারপরে বৈষম্য যেভাবে বাড়তে বাড়তে এসছে, তাতে 71 সালে এসে যে পরিণতি হওয়ার, সেই পরিণতি হয়েছে। এখানে শেষ পর্যন্ত একটা জনগণের প্রতিরোধ সৃষ্টি হয়েছে এবং সেই প্রতিরোধকে সাংবিধানিকভাবে বা গণতান্ত্রিকভাবে মোকাবেলা করতে না পেরে পাকিস্তানি সরকার 25 মার্চ হামলা করেছে। এই হামলা তাদের দিক থেকে অবধারিত ছিল, কিন্তু যত তাড়াতাড়ি এটা হয়েছিল, এইটা হতো না যদি ভুট্টো না থাকতো। যা হয়েছে সেটা হতোই, কেন পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যেতই, কিন্তু এটা 71 সালে ওই সময় যেটা হলো তার কারণ ছিল ভুট্টো। কেন এই ভুট্টো লোকটা পশ্চিম পাকিস্তানে সব থেকে বেশি ভোট পেয়ে এবং একটা জায়গায় কর্তৃত্ব যে মনে করছিল পাকিস্তানের প্রেসিডেন্ট হতে চাইছে, তার একটা প্যাশন ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হবে, কিন্তু পূর্ব পাকিস্তানকে রেখে তো পশ্চিম ভুট্টোর পক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব ছিল না। সেই জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার মতলব ছিল যে পূর্ব পাকিস্তান যদি চলেও যায় চলে যাক, কিন্তু আমার প্রধানমন্ত্রী হওয়া চাই। কাজে এই দৃষ্টিভঙ্গি থেকে ষড়যন্ত্র করে সে এহিয়া খানের সাথে যেভাবে সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, তার পরিণতিটি 71 সালে এটা হয়েছিল। তাহলে 71 সালে যা হয়েছে এটা হতোই, পূর্ব পাকিস্তান কখনোই শেষ পর্যন্ত থাকতে পারত না, আরো 2-4 বছর হয়তো থাকতে পারত, কিন্তু 71 সালে ওই সময় ঘটনাটা ঘটার মূল কারণ হচ্ছে ভুট্টো। ধন্যবাদ আপনাকে। অনেকেই বলে থাকেন যে ভারত পাকিস্তানের উদ্ভবকে কখনোই মেনে নেয়নি এবং তারা শুরু থেকেই পাকিস্তানকে দ্বিখণ্ডিত করা, ভেঙে ফেলার চক্রান্তে লিপ্ত 1947 সাল থেকেই। আপনি কি মনে করেন যে পাকিস্তান হবার পর থেকেই ভারত পাকিস্তানকে ভাঙতে সক্রিয়ভাবে চেষ্টা করেছে? ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছে, এটা ঠিক এইভাবে দেখতে চলবে না। কেননা বিভিন্ন তথ্য থেকে দেখা যায় যে পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানটা ভাঙার ব্যাপারে নেহরুর কোনো ভূমিকা ছিল না। এটা সকলেই জানে যে মৌলানা ভাসানী যখন 54 সালের নির্বাচনের পর এখানে ফজলুল হক সাহেব যখন চুক্তি ভঙ্গ করে নিজের দলকে নিয়ে শুধু সরকার গঠন করলেন এবং আওয়ামী লীগের উপর একটা কেন্দ্রীয় সরকারেরও একটা আক্রমণের অবস্থা ছিল, তখন মৌলানা ভাসানী চলে গেছিলেন সুইডেনে, সেইখানে একটা শান্তি সম্মেলন। সেই সময় ইস্কেন্দার মির্জা বলেছিল যে তাকে ঢুকতে দেওয়া হবে না, এলেই গুলি করে মারা হবে। এই অবস্থায় তো ভাসানী লন্ডনে কিছুদিন থাকলেন, তারপরে তিনি দিল্লি গেলেন এবং দিল্লি গিয়ে তিনি নেহেরুর সাথে দেখা করতে চেষ্টা করেছিলেন এবং নেহেরুকে মেসেজ দিয়েছিলেন পূর্ব পাকিস্তানকে আলাদা করার জন্য তিনি চেষ্টা করবেন। তখন নেহেরু তাড়াতাড়ি বলেছিল তার সেক্রেটারিকে যে তাড়াতাড়ি ওনাকে দেশে পাঠাবার ব্যবস্থা। এইখানে আমরা এটার মধ্যে নাই, কেননা না থাকার কারণ একটা হচ্ছে বড়, পূর্ব পাকিস্তানের প্রতি ভালোবাসা নয়। নেহেরু যেটা ভয় করতেন সেটা হচ্ছে একটা এক্সোডাস। পার্টিশনের পরে যে লক্ষ লক্ষ লোক ইন্ডিয়াতে চলে গিয়েছিল, আসামে চলে গিয়েছিল, পশ্চিম অন্য জায়গায় চলে গেছিল, সেটাতে ভারতের অর্থনীতির মধ্যে একটা সংকট দেখা দিয়েছিল। এটা ভারতের জন্য একটা প্রবলেম ছিল 71 সালের আগে। নেহেরু এটা মোটেই চাইতেন, যেটা অ্যাকচুয়ালি হয়েছিল 71 সালে যখন স্বাধীনতারই হলো তখন তো দেশ ছেড়ে ওখানে গিয়ে 1 কোটি লোক চলে গেছে। তো নেহেরু এটাকে খুব ভয় করতেন এবং এটা যেটা না হয়, এটাতে কাজে এই পূর্ব পাকিস্তানকে ভাঙার চেষ্টা করতে গিয়ে সেখানে যদি একটা এক্সোডাস হয়, এইটা নেহেরু একবারই চাইতেন না। তাই এটাই মূল কারণ ছিল যে জন্য তিনি পূর্ব পাকিস্তানকে ভাঙার ব্যাপারে কোনো চেষ্টা করেন। কিন্তু পূর্ব পাকিস্তান চলে যাক এটা নিশ্চয়ই তারা চাই, কিন্তু সেই ব্যাপারে তারা নিজেরা কোনো সক্রিয় ভূমিকা নিতে যায়নি। সেই অবস্থা যখন পরিপক্ক হলো তখন 71 সালে এটা হলো। ধন্যবাদ আপনাকে। যখন 47-এ ভারত এবং পাকিস্তান দুটি রাষ্ট্র হয়, তখন অখণ্ড বাংলা বা বাংলার যে ভূমি, আদি ভূমি ছিল, বাংলার সীমানা তো বাংলাদেশের চেয়েও অনেক বড়। তো এই বাংলা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং অন্যান্য বাংলার পাট মিলে একটি আলাদা বঙ্গরাষ্ট্র হয়নি কেন? এটা তো সম্ভব ছিল না। এটা তো আমি আগেই বিস্তারিতভাবে একটু আগে বললাম যে কেন কংগ্রেস বাংলা ভাগ করেছিল, কেন কংগ্রেস, কেন বিড়লা এটা করেছিল। বিড়লার কন্ট্রোল বোধহয় বলা চলে, প্রভাব শুধু না কন্ট্রোল ছিল বলা চলে এক হিসেবে কংগ্রেস নেতৃত্বের উপরে। জি জি, ধন্যবাদ আপনাকে। কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16ই ডিসেম্বরকে তাদের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন, টুইট
করেছেন সোশ্যাল মিডিয়াতে এবং উদযাপনও করেছেন অনেকটা সেভাবেই, বাংলাদেশের কোনো উল্লেখ করেনি। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এ লোক তো একটা ডিসঅনেস্ট বদমাইশ কমিউনাল, এবং এই যে বললাম যে বাংলাটা এই যে বাংলাদেশটা যে তার হাতছাড়া হয়ে গেছে, এটা বিড়ালের সামনে মাছ সরিয়ে নেওয়ার মতো অবস্থা। এটা তার সহ্য হচ্ছে না কিছুটি। একদিকে হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক সম্পূর্ণভাবে তো ছিন্ন করা কারো পক্ষে সম্ভব না, কারো পক্ষে ভালো না। কেন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা কার্যকর সম্পর্ক অবশ্যই থাকতে হবে। এইটা না হলে দুই দেশেরই ক্ষতি। এইটা একদিকে যেমন নরেন্দ্র মোদী বুঝতে পারছে, তেমনি অন্যদিকে এই নরেন্দ্র মোদী যে একটা দুর্দান্ত সাম্প্রদায়িক শয়তান, এই লোকের পক্ষে এটা সহ্য করা মুশকিল হয়ে গেছে। সেই জন্য সে যে 16ই ডিসেম্বর এই বাণী দিয়েছে, এটা তো মতলববাজি একটা, এবং সেইটা যে কথাটা বলেছে সম্পূর্ণ ইতিহাস বিরোধী, অনৈতিহাসিক। এটা ঠিক যে ভারতীয় সেনাবাহিনীর একটা, এটা অবশ্যই বলতে হবে, আওয়ামী লীগের যে ভূমিকা, সেই ভূমিকাটাই নরেন্দ্র মোদীকে এই কথা বলতে সাহস জুগিয়েছে। এটা ঠিক, সামরিক বাহিনীর একটা ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতীয় সামরিক বাহিনী ছাড়া আসলে কিন্তু বাংলাদেশ হওয়া সম্ভব ছিল না। কারণ বাংলাদেশ তো আওয়ামী লীগ করেনি, তারা তো এখানে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশ, শেখ মুজিবুর রহমান নিজে তার নেতৃত্ব কোলাপস করার পরে তিনি সারেন্ডার করে পাকিস্তান চলে গেলেন, এবং সেখানে 9 মাস তিনি থাকলেন, তার কোনো খবরও ছিল না। মুক্তিযুদ্ধে তার বেটি যেমন বলেছে তিনি মুক্তিযুদ্ধের মহানায়ক, এই সমস্ত হচ্ছে একদম বাজে কথা। কারণ শেখ মুজিব 9 মাস ওখানে থাকার সময় তাকে কেউ খবরের কাগজ দেয়নি, তারা রেডিও টেলিভিশন কিছুই দেয়নি, কারোর সাথে কোনো সাক্ষাৎকার ছিল না। এই 9 মাসে তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া তো দূরের কথা, মুক্তিযুদ্ধ যে হচ্ছে তাই জানতেন না। যিনি এটা জানলেন তাকে ছেড়ে দেওয়ার পর লন্ডনে গিয়ে, যে মুক্তিযুদ্ধ হয়েছিল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই অবস্থায় যেটা হয়েছে, আসলে আওয়ামী লীগ এখান থেকে পালিয়ে গিয়ে ইন্দিরা গান্ধীর কাছে পড়লো এবং বাংলাদেশকে স্বাধীন করার দায়িত্ব দিয়ে দিল ইন্দিরা গান্ধীর কাছে। কাজে এখানে দুটো ফ্যাক্টর আছে। একটা ফ্যাক্টর হচ্ছে আওয়ামী লীগ পালিয়ে যাওয়া সত্ত্বেও এইখানকার জনগণের যে প্রতিরোধ। যখনই 71 সালের যুদ্ধের কথা বলা হয়, তখন এখানে আওয়ামী লীগ, বিশেষ করে আওয়ামী লীগ এবং বরাবর বলে এসছে, এবং শেখ হাসিনা তো 15 বছর ধরে বলে এসছে এমন ভাবে যে এখানে জনগণ মনে হয় নাই, হাসিনার পিতাই দেশ স্বাধীন করেছেন, আওয়ামী লীগই দেশ স্বাধীন করেছেন, আওয়ামী দেশ স্বাধীন করার একমাত্র সক্রিয় শক্তি আওয়ামী লীগ, অন্য কেউ কিছু না। হাসিনার মুখে জনগণের কথা কেউ শোনেনি। 71 সালে জনগণের সংগ্রামের কথা, অথচ 71 সালে যারা এখানে ছিল তাদের আরো গৌরবজনক একটা সংগ্রাম ছিল, তাদের আত্মত্যাগের কোনো শেষ ছিল না। এইটা কারণে দেশের অভ্যন্তরে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, সমস্ত দেশের প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে। এই একটা ফ্যাক্টর ছিল মস্ত বড় পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানকে, সরকারকে এখানে সম্পূর্ণভাবে করে দিয়েছিল, বিচ্ছিন্ন করে দিয়েছিল এখান থেকে। আর দ্বিতীয় ফ্যাক্টর ছিল ভারতীয় সরকার এবং ভারতের সেনাবাহিনী, এই দুটো মিলে স্বাধীন হয়েছিল। কাজে এই যে নরেন্দ্র মোদী বলেছে যে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা, এটা ঠিক যে ভারতীয় সেনাবাহিনী এখানে একটা ফাইনালি ডিসাইসিভ রোল একটা প্লে করেছিল। তারা যদি যুদ্ধটা না করত, তাহলে কিন্তু এই বাংলাদেশে যে সংগ্রাম হচ্ছিল, এই সংগ্রাম চলতো, দীর্ঘদিন চলতো। এটাকে আবার ভারত ভয় করত, কারণ এই সংগ্রাম দীর্ঘদিন চললে এই সংগ্রামের নেতৃত্ব আওয়ামী লীগ থেকে চলে যেত। কেন আওয়ামী লীগের লোকগুলো তো এখানে বসে, কলকাতায় বসে খানা পিনা, বাজার করা, লুটপাট, এসব ছাড়া তো আর কিছু করেনি। আওয়ামী লীগের কোন নেতা লড়াই করেনি, এমন আওয়ামী লীগের মূল ছাত্র নেতারা পর্যন্ত কোনো লড়াই করেন। সেখান থেকে যে মুক্তি বাহিনীর মধ্যে যে লড়াই করেছে, সেটাও এখান থেকে যাওয়া কৃষক শ্রমিকের সন্তানরা, কৃষকের ছেলেরা, মিডল ক্লাসের কিছু লোকজন ছিল। তাহলে আওয়ামী লীগের লোকরা কিন্তু কোনো লড়াই করেনি। তারা এখানে একটা সরকার করে ভারতের সহায়তায় সেখানে সরকার পরিচালনা করতে। এই যে সেক্টর কমান্ডাররা ছিলেন, আমি তো কয়েকজন সেক্টর কমান্ডারই আমার বন্ধু ছিল, ভালো করে তাদের কাছে শুনেছি আমি, যে সেখানে সমস্ত কিছু ভারত কন্ট্রোল করত। সেখানে তাদের খাওয়া পড়া থাকা তো বটেই, সেখানে সৈন্যবাহিনী কিভাবে থাকবে, তাদের রসদ দিতে হবে, তাদের বন্দুক কামান, তাদের যত রকম সাপ্লাই, সব তো ভারত সরকার সাপ্লাই করত। কাজে এই যে সেক্টর কমান্ডারদের উপরেও ভারতীয় সেনাবাহিনী এবং সরকারের পরিপূর্ণ নিয়ন্ত্রণ ছিল। তাহলে এখানে আওয়ামী লীগ যে দাবি করে তারা দেশ স্বাধীন করেছে, এটা তো সম্পূর্ণ মিথ্যা কথা। এই দেশের জনগণ এখানে সংগ্রাম করেছে, এবং ওইখানেও যারা মুক্তি বাহিনী হেসেছে, তারা আওয়ামী লীগের লোক ছিল না, মুক্তি বাহিনীর লোক সব আওয়ামী লীগের লোক ছিল না। এখানকার যে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মধ্যবিত্তর একটা সেকশনের ছেলেপিলেরা, তারা এখানে যে লড়াই করেছে, তারা আওয়ামী লীগের সদস্য ছিল না। আওয়ামী লীগের কোনো নেতার নেতৃত্ব সেখানে ছিল না। লড়াই কোনো সীমান্তে গিয়ে তারা কোনো লড়াই করেনি। তাহলে এই যে অবস্থা রয়েছে, দুটো ফ্যাক্টর, একটা এই দেশের জনগণের লড়াই, আর একটা ভারতীয় সেনাবাহিনী, এই মিলে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন এই যে ভারতীয় সেনাবাহিনীর এই যে ভূমিকা, এই যে যুদ্ধ, এইটা যদি না হতো এইভাবে, তাহলে ভারত বাংলাদেশ এইভাবে 71 সালে যেভাবে স্বাধীন হয়েছে, ভারতীয় সেনাবাহিনী যদি এখানে ইন্টারসেপ্ট না করতো, ইন্টারভিন না করতো, তাহলে এই লড়াই চলতো, বাংলাদেশ স্বাধীন হতো।
সময় লাগতো আরো, এই দেশের জনগণ লড়াই করে যেতেন এবং আসলে লড়াই করে একটা পর্যায়ে এই লড়াই আওয়ামী লীগের বেহাত হয়েছে। সেইটা যাতে না হয় সেটাও ভারত সরকারের একটা খেয়াল ছিল। ভারত সরকার চেয়েছিল যে এখানে আওয়ামী লীগকে বসিয়ে দিতে তাদের একটা বসংবদ্ধ সরকার হিসেবে। কাজেই এখানে এই যে সামরিক বাহিনীর ভূমিকা ছিল এইটাকে অবলম্বন করে এই শয়তান একতরফা ভাবে বাংলাদেশের জনগণের যে লড়াই সেই লড়াইটাকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে এবং আওয়ামী লীগের যে ভূমিকা সেটাকে তুচ্ছ জ্ঞান সে বলছে যে ভারতীয় সেনাবাহিনী এটা একটা সম্পূর্ণ ঐতিহাসিক হাফ ট্রুথ বলা চলে, অর্ধ সত্য। জি, ধন্যবাদ আপনাকে। আমরা দেখেছি যে গত শেখ হাসিনার সময়ে ৭১ মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামাত এবং বিএনপির কিছু নেতাকে বিচার করা হয়েছে, ফাঁসি দেয়া হয়েছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের নামে। এখন দেখা যাচ্ছে আমাদের এক শোতেই তৎকালীন প্রধান বিচারপতি এস.কে সিনহা বলেছেন যে আইনে তাদেরকে ফাঁসি দেয়া হয়েছে, আইনটি ত্রুটিপূর্ণ ছিল এবং এই পুরো বিচার প্রক্রিয়াটাই একটি ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়া ছিল। আপনার অভিমত কি? হাসিনার আমলে যে জামাতে ইসলামীদের কিছু লোকজনের বিচার হয়েছিল এইটা আসলে কিছু লোকের বিচার ঠিক ছিল। যেমন ধরুন যে 14 তারিখে ডিসেম্বর মাসে যে খুন খারাপি করেছিল, নাম কি ছিল, জামাতে ইসলামের নেতা মন্ত্রী ছিল নিজামী। আমি মনে করি সেটা সঠিক ছিল। নিজামীর মতো লোক একটা খুনি, যারা 14 ডিসেম্বর সমস্ত বুদ্ধিজীবী হত্যার সে নায়ক ছিল, এরকম কিছু ছিল। বা কিছু লোককে হয়তো যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেটা ঠিক ছিল না, এসব আমি বলি। কিন্তু চিন্তা করে দেখুন, এই যে শেখ হাসিনা যে যুদ্ধাপরাধীদের বিচার ছিল এইটা একদিক থেকে একটা প্রহসন ছাড়া আর কিছু ছিল না। তার কারণ তার বাবা 71 সালের সবচেয়ে বড় বেসামরিক ক্রিমিনাল ভুট্টো, তার সাথে কি ব্যবহার করেছিলেন? ভুট্টো চেয়ে তো নিজামী বড় ক্রিমিনাল ছিল না, ভুট্টোই ছিল বেসামরিক সবচেয়ে বড় ক্রিমিনাল। তিনি 1972-73 সালে লাহোরে ইসলামী সম্মেলনে গিয়ে ভুট্টোকে আলিঙ্গন করে, কাগজে ছবিও বলেছিল, তার গালে চুমু খেয়ে তাকে বললেন আমার প্রিয় বন্ধু। তারপরে তিনি করলেন কি, 74 সালে সেই তার প্রিয় বন্ধুকে বাংলাদেশ, এসব তো ইতিহাসের ঘটনা, আমি তো বানিয়ে বলছি না। তাকে 74 সালে তিনি ঢাকা নিয়ে এলেন রাষ্ট্রীয় অতিথি হিসাবে, বিশাল সম্বর্ধনা দেওয়া হলো। সেই এয়ারপোর্ট থেকে নিয়ে রাস্তায় লোকজন হইচই, রাজকীয় সম্বর্ধনা। একটা যে 1 নম্বর ওয়ার ক্রিমিনালকে বন্ধু বলে বললেন, এবং শেখ মুজিব তখন বললেন যে আমরা ক্ষমা করতে জানি, আমরা বাঙালি, আমাদের উদয় হৃদয়। কে শেখ মুজিবকে অধিকার দিয়েছিল ক্ষমা করতে? 30 লক্ষ লোক যেখানে মেরেছে তাকে ক্ষমা করার কি আছে? উনি কে ক্ষমা করার? উনি কোথাকার রাজা এসে বসে গেলেন যে ক্ষমা? তো তিনি বললেন যে আমাদের বাঙালিরা ক্ষমা করতে জানেন। মোটেই ক্ষমা করতে জানেন না, বাঙালিদের এই শোধ দেওয়ার দরকার ছিল। কিন্তু তিনি ভুট্টোকে ডেকে নিয়ে এসে রাজকীয় সম্বর্ধনা দিলেন। তাহলে কি দাঁড়ালো? একদিকে 1 নম্বর ক্রিমিনাল পাকিস্তানের বেসামরিক, তাকে শেখ হাসিনার বাবা এইভাবে সম্বর্ধনা দিলেন। আর তারপর শেখ হাসিনা এতদিন পরে, বিচার ন্যায্যতা ছিল ঠিকই, কিন্তু তিনি এই কাজটা করলেন কি? তিনি তো বললেন না যে বাপ কি করেছিল। ভুট্টো কোথায় গেল? তার বাপকে তার বাপ ভুট্টোকে কেন এইভাবে সম্মান দিয়েছিলেন? এটা কিরকম? কেন তিনি বলেছিলেন ক্ষমা করে দেওয়া দরকার? তিনি তো যে সমস্ত জামাতে ইসলামীর লোকজন সব বন্দী ছিল তাদের কারো তিনি বিচার করেননি। শেখ মুজিব সব তো তাদেরকে ছেড়ে দিয়েছিলেন। এ তো ইতিহাসের কথা, আমি বানিয়ে বলছি না। সব ছেড়ে দিলেন, শুধু ছেড়ে দিলেন তাই নয়, তাদের প্রতি আহ্বান জানালেন দেশ গড়ার ছেড়ে দিয়ে, এবং সেই আহ্বানে সাড়া দিয়ে জিয়াউর রহমানের সময়, এরশাদের সময় তারা দেশ গড়ার কাজে নেমে পড়লো জামাতে ইসলামী। কাজে এটা একটা আওয়ামী লীগের সামগ্রিকভাবে তাদের যদি কাজকর্মের বিচার করা যায়, তাহলে ভুট্টোর সাথে শেখ মুজিবের যে আচরণ আর হাসিনার অন্য ক্রিমিনালদের সাথে যে আচরণটা প্রহসন ছাড়া আর কিছু বলা চলে না। হাসিনার আমলে যে ক্রিমিনালদের যে বিচার হয়েছে সেটা যদি কেউ, তার সাথে ভুট্টোকে ছেড়ে দেওয়া হলো কেন, এই প্রশ্ন তো কেউ করেনি, এদেশের কেউ করেনি। আমি করেছি অবশ্য, কিন্তু আমার করাটার কিছু এসে যায় না। কাজে তারা চেয়েছে বাংলা থেকে যত রকম সুবিধা, বাণিজ্যিক সুবিধা থেকে আরম্ভ করে সামরিক সুবিধা, এবং এইখানকার পুরো প্রশাসনের উপরে তার যে কর্তৃত্ব, লোকজনের দ্বারা বাড়াতে লোকজন, এই যে আওয়ামী লীগের যে নেতাগুলো আছে, লোকজন আছে, সব তো এক ধরনের বলা চলে ভারতপন্থী, ভারতের স্বার্থের সাথে জড়িত। একেবারে ভারত এখানে একটা নেটওয়ার্ক তৈরি করেছে বাংলাদেশের মধ্যে, সর্বত্র নেটওয়ার্ক, এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদের মধ্যে এদের যথেষ্ট ভারতের সমর্থন, নানাভাবে খাইয়ে টাইয়ে তাদেরকে আওয়ামী লীগ সরকার ভারতপন্থী করে রেখে দিচ্ছে। এখনো তারা ঘাপটি মেরে এখানে আছে, কিছু করতে পারছে না। কিন্তু এখানে বুদ্ধিজীবীদের মধ্যে বাংলাদেশে ভারতের সমর্থক একটা গোষ্ঠী বেশ শক্তিশালী। এই যে ভারত এখানে চেয়েছে এখানকার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করে তার যত রকম স্বার্থ সব উদ্ধার করতে, অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক, বাণিজ্যিক সবকিছু। ধন্যবাদ আপনাকে। বর্তমান সরকারের ব্যাপারে আপনার মূল্যায়ন কি? শোনেন, বর্তমান সরকার যে এসছে, এখানে মতামতের ব্যাপারে একটা কথা হচ্ছে, ধরুন যে এখানে 5 তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে, আওয়ামী লীগের পতনের পরে এইখানে তো একটা ক্ষমতার ক্ষেত্রে একটা শূন্যতা দেখা দিল। এই শূন্যতা তো পূরণ করতে হবে। এখন এই শূন্যতা পূরণ করার
দুটো উপায়, একটা হচ্ছে একটা সিভিলিয়ান গভর্নমেন্ট খাড়া করা, আর একটা হচ্ছে সেটা যদি সম্ভব না হয় তাহলে সামরিক বাহিনী। এই যে সরকার এসছে, এই সরকার ভালো কি মন্দ এইসবের মধ্যে আমি যাচ্ছি না, ভালো মন্দ বিচার করার দরকার নেই। প্রথমত একটা সরকার এসে এখানকার প্রশাসনের দায়িত্ব যদি না নিত, কি হতো তাহলে? এখানে চরম বিশৃঙ্খলা। এবং এইরকম একটা সরকার যদি না আসতো তাহলে তার বিকল্প হচ্ছে সামরিক বাহিনী। তাহলে ছাত্ররা এবং অন্যান্যরা মিলে এইখানে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, প্রথমত বলতে হবে এটা আকাশ থেকে এসে জুড়ে বসেনি, যেটা অনেকে বলেছে এটা পুতুল সরকার ইত্যাদি অনেক কিছু বলছে, যে এসব অর্থহীন। প্রথমে দেখতে হচ্ছে যে এর কোনো বিকল্প আছে কিনা। এর বিকল্প একমাত্র সামরিক বাহিনী। তাহলে ভালো মন্দ যাই হোক, এটা একটা বেসামরিক সরকার। এই বেসামরিক সরকার এখন ক্ষমতায় আসছে, এখন বুঝতে হবে যে এরা কোনো প্রতিনিধিত্বশালী কোনো সরকার নয়, এরা কোনো নির্বাচিত সরকার নয়। নির্বাচিত সরকার মুহূর্তের মধ্যে হওয়া সম্ভব না। কাজে যেটা সম্ভব, এরকম একটা বেসামরিক কিছু লোকজন নিয়ে তারা একটা সরকার গঠন করেছে। এই সরকারের মধ্যে যে খুব চিন্তার ঐক্য আছে এমন না, দেখা যাবে যে এর মধ্যে চিন্তার যথেষ্ট পার্থক্য এখানে লোকজন আছে, কিন্তু তাহলেও একটা কাঠামোর মধ্যে তারা কাজ করছে এবং তারা কিছু সংস্কার করতে চাইছে, এবং কিছু সংস্কার তো এমনি করাই দরকার, বিশেষত নির্বাচনের ব্যাপারে। এখন এরা যে ক্ষমতায় এসছে এবং এখন এদের ক্ষমতায় এসে এরা কতদিন থাকতে চায়, এটা ক্ষমতায় থাকার শখ তো সবারই হয়, পারলে তো 5 বছর থাকে, 10 বছর থাকে, কিন্তু এইটা যে অবাস্তব। এইখানে যারা এসছে তাদেরকে একটা লিমিটেড সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং এর মধ্যে কিছু কাজ করতে হবে, সংস্কারের কাজ। সেই সংস্কারের জন্য নানা রকম কমিশন টমিশন এই সরকার করেছে। এবং তারা যদি মনে করে অনেক রকম সংস্কার করতে যাবে, এখানে মৌলিক কোনো এটা সম্ভব না। তাদের উচিত হবে যে বিশেষত নির্বাচনের ব্যাপারে যে কিছু সংস্কার, এটা ঠিক মতো করা। এই ছাড়া টুকটাক কিছু, যেমন ব্যাংকের সংস্কার তো করতে হবে। ব্যাংককে যে অবস্থায় রেখে গেছে আওয়ামী লীগ, লুটপাট করে একটা জায়গায় দেশকে একটা সর্বনাশের দোরগোড়ায় এনে রেখেছে, সেখানে কিছু সংস্কারের চেষ্টা তারা করছে, এটা বলতে হবে ঠিক চলছে। এরকম আরো কিছু সংস্কারের চেষ্টা তারা চলছে, কিন্তু একবারে সংস্কার, যে অনেক রকম সংস্কারের দায়িত্ব যদি তারা নেয়, সেটা তো সম্ভব না। তার জন্য তো কয়েক বছর লেগে যাবে, এবং এই দেশে কয়েক বছর এইভাবে একটা বেসামরিক সরকার, এটা জনগণ মেনে নেবে না। তারপরে আছে বিএনপি তো একটা দল, তারা জানে যে নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবে। এই অবস্থায় তাকে কতদিন ঠেকিয়ে রাখা যায়? তারা তো চাইবে যত তাড়াতাড়ি একটা নির্বাচন হোক, কিছু সংস্কার হোক, এটা তারা চায়, কিন্তু তাই সঙ্গে তারা চাইবে নির্বাচন তাড়াতাড়ি। এজন্য তারা এখন ব্যস্ত হয়েছে। এর মধ্যে এই সরকারের চরিত্র কি? এটা তো কোনো সমাজতান্ত্রিক সরকার না, এটা বলতে গেলে বেসিক্যালি এমন কোনো গণতান্ত্রিক সরকারও না। এইটা একটা ঐতিহাসিক ভাবে এর একটা উদ্ভব হয়েছে এবং ঐতিহাসিক ভাবে একে যেতে হবে। কাজে এই সময়ের মধ্যে তারা কতটুকু কি কাজ করবে সেটার উপর নির্ভর করছে তারা কতদিন থাকতে পারবে। কিছু সংস্কারের কাজ করে আমার মনে হয় তাদের যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া দরকার। বিএনপির ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি মনে করেন বিএনপির রাজনীতির নীতিগত পরিবর্তন আনা দরকার? তারা যেভাবে দল চালায়, তাদের দলের সংস্কার দরকার। বিএনপি নিয়ে মতামত আর কি হবে? বিএনপি তো এই দেশের যে শাসক শ্রেণী, এই শাসক শ্রেণীরই একটা দল। ধরেন বাংলাদেশ থেকে 72 সাল থেকে যে এখানে লুটপাটের মাধ্যমে যে একটা মধ্য শ্রেণী গঠিত হয়েছে, শাসক শ্রেণী গঠিত হয়েছে, এইটার বিচার তো কেউ করে না। যে এখানে যে আওয়ামী লীগের রাজত্ব, বিএনপির রাজত্ব, অমুকের রাজত্ব, তমিছাদের রাজত্ব, আরে এখানে কোন শ্রেণীর রাজত্ব সেটা দেখতে হবে। তো 72 সাল থেকে কোন শ্রেণী এখানে ক্ষমতায় এলো? এই যে একটা বাংলাদেশে তো পাকিস্তান আমলে মধ্যবিত্ত সংখ্যা খুব সামান্য ছিল, ছোট, তাদের কোনো শক্তিও ছিল না। তাহলে এই ক্ষমতায় পাওয়ার পর 72 সালে চারিদিকে ব্যাপক লুটপাট, দুর্নীতি, চোরাচালান, চোরাকারবার ইত্যাদির মাধ্যমে একটা মধ্য শ্রেণী গঠিত হতে থাকলো, এবং এদের কোনো আওয়ামী লীগের তথাকথিত সমাজতান্ত্রিক নীতির ফলে 25 লাখের বেশি তো ইনভেস্টমেন্ট হতো না এখানে, অথচ লুটপাটের মধ্যে দিয়ে কোটি কোটি টাকা এখানে লোকের হাতে চলে এলো। এই কি হবে তাহলে? টাকা দিয়ে তো মানুষ খেতে পারে না, তাকে ইনভেস্ট করতে হবে। তখন এই কোটি কোটি টাকা ইনভেস্টেড হলো চোরাচালান, চোরাকারবার ইত্যাদি সমস্ত আন্ডারওয়ার্ল্ডের ব্যাপার। কাজে এখানকার মধ্য শ্রেণী যে গঠিত হলো, এর চরিত্র কিরকম হলো? ধরুন ইউরোপে মধ্য শ্রেণী গঠিত হয়েছিল শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে, ব্রিটিশ ভারতেও মধ্য শ্রেণী তৈরি হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্ত থেকে আসা লোকজন, সরকারি চাকরি বাকরি, ব্যবসা ইত্যাদি থেকে যে মধ্য শ্রেণী তৈরি হয়েছিল। একটা পাকিস্তানি আমলেও সেই প্যাটার্নেই মধ্য শ্রেণী একটা চলছিল। বাংলাদেশ হওয়ার পরে যে মধ্য শ্রেণী হলো, এটা কিন্তু ওই ব্রিটিশ বা পাকিস্তানি আমলের মধ্য শ্রেণীর মধ্যে নয়, এটা একটা সম্পূর্ণ নতুন লুটপাটের মধ্যে দিয়ে, দুর্নীতির মধ্যে দিয়ে এখানে একটা মধ্য শ্রেণী তৈরি হলো। এদের চরিত্রও কিন্তু সেইভাবে গঠিত হলো, লুটপাটের মাধ্যমে তৈরি হয়েছিল। যেটা মধ্য শ্রেণী ক্ষমতাশীল হচ্ছে ব্যবসায়ী শ্রেণী, সেটা বিকশিত হয়ে এখন এই জায়গায়। এবং এখানে যত রাজনৈতিক দল, আওয়ামী লীগ তার প্রভাবাধীন ছিল প্রথম থেকেই, তারপর
তারপরে জিয়াউর রহমান এরশাদ, তারপরে বিএনপির সরকার 91 সালে, তারপরে শেখ হাসিনা, সব তো এই যে যাকে বলে ব্যবসায়ী শ্রেণীরই সাথে সম্পর্কিত, তাদেরই। এবং এখন যেটা দাঁড়িয়েছে হাসিনার আমলে, সেটা দেখা যাবে যে একটা রাজনৈতিক দল ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছে তা নাই, যেটা সাধারণভাবে হয় যে একটা রাজনৈতিক শিল্প মালিক এদের সব জমিদার ভূমি স্বার্থ এসবের প্রতিনিধিত্ব করে। এখানে কিন্তু এই মধ্য শ্রেণীর ব্যবসায়ীদের প্রতিপত্তি এত দ্রুত বেড়েছে এখানে, যে এখানে এরাই হচ্ছে যে কোনো প্রতিনিধির দরকার নাই। গত নির্বাচনে এই বছরে জাতীয় সংসদের 80% সদস্য হচ্ছে খোদ ব্যবসায়ী, বাকি যে 20% আছে তারাও ব্যবসার সাথে সম্পর্কিত। তাহলে এখানে ক্ষমতায় রয়েছে কারা? এখানে ক্ষমতায় রয়েছে ব্যবসায়ীরা। এখন এই যে গণ অভ্যুত্থান হলো জুলাই মাসে, এটার দ্বারা কি এই শ্রেণী উৎখাত হয়ে গেল? গণ অভ্যুত্থান যেটা হয়েছে এটা তো কোনো সামাজিক বিপ্লব না, এটা বড় রকম কিছু পরিবর্তন হয়েছে, এটা ঠিকই, মানুষের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন হয়েছে, কিন্তু এটা কোনো সামাজিক বিপ্লব না, এটা কোনো শ্রেণী পরিবর্তন ঘটায়নি। সেই ব্যবসায়ী শ্রেণীরাই ক্ষমতায় আছে। কাজে এখানে আওয়ামী লীগ বলেন, এই বর্তমান সরকার বলেন, বিএনপি বলেন, তারা সকলেই কিন্তু এই ব্যবসায়ী শ্রেণীর অন্তর্গত, ব্যবসায়ী শ্রেণীর বাইরে। যে জন্য দেখা যাবে যে এখন আওয়ামী লীগ আমলে যে দেশে যে জিনিসপত্রের দাম ছিল, এখন সেই দাম তো কমাতে পারছে না এই সরকার। তাদের অর্থমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এদেরকে সামাল দেওয়া আমার পক্ষে সম্ভব না আমাদের। তারা এখানে রাজত্ব করছে, সবকিছু কন্ট্রোল করছে, সমস্ত সাপ্লাই লাইন তারা কন্ট্রোল করছে ব্যবসায়ীরা। এখন তাহলে আওয়ামী লীগ যেমন, এই সরকারও তেমনি, যদিও এই সরকার খুব সরাসরি ভাবে এই কাজ এখন এই পরিস্থিতিতে কিছু করতে পারছে না, কিন্তু এখানে এই সরকারও এক হিসাবে এই যে শাসক শ্রেণী ব্যবসায়ী পুঁজি তারই অধীনস্থ। আর বিএনপি তো বটেই। বিএনপি তো নতুন কিছু না, বিএনপি কে তো আমরা জানি, বিএনপি তো ক্ষমতায় থেকেছে আগে। ক্ষমতায় থেকে তারা কি করেছে? 91 সালে তারা কি করেছে? সেখানে তো অনেক লুটপাট হয়েছে না? তবে তারা যেহেতু আওয়ামী লীগের থেকে অনেক কম সংগঠিত, এবং আওয়ামী লীগের থেকে অনেক আওয়ামী লীগ তো আরো দুর্দান্ত চোর বদমাইশ এবং লুটপাটকারী, তুলনায় তাদের থেকে কম হলেও এই ব্যবসায়ী শ্রেণীর সাথে তারাও সম্পর্কিত। কাজে এরপর নির্বাচন হলে যে এই বিএনপি এই ব্যবসায়ী শ্রেণীকে উৎখাত করে দেবে তাই না, বিএনপি এই ব্যবসায়ী শ্রেণীর একটা প্রতিনিধি হিসেবেই কাজ করবে, এছাড়া কোনো উপায় নাই। শ্রেণীগতভাবে এই ব্যবসায়ী শ্রেণীর রাজত্ব এখানে থাকবে। তবে 69 সালের গণ অভ্যুত্থানের ফলে যেটা হয়েছে, বললাম, যেটা লোকের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা হচ্ছে এই যে শেখ হাসিনা যেভাবে এই দেশের উপরে চরম নির্যাতন করেছে, লুটপাট করেছে, টাকা পাচার করেছে, এই জিনিসটা এই পর্যায়ে আর আসতে পারবে না। জনগণ এর বিরুদ্ধে, শুধু তাই না, যারা রাজনৈতিক দল তারাও এটা উপলব্ধি করে, বিএনপিও উপলব্ধি করে। এই জন্য বিএনপি থেকেও বরাবর বলে যাওয়া হচ্ছে যে হাসিনা যা করেছে তার ধারে কাছেও যাওয়া যাবে না, কারণ সেইটা করলে যে টেকা যায় না এটা সকলেই জানে, তারাও উপলব্ধি করে। কাজে এরপর বিএনপি সরকার এলে তারা 91 সালে কিংবা 2001 সালে সরকার যেভাবে চালিয়েছিল সেইভাবে সরকার না চালিয়ে কিছুটা নরম অবস্থায় থাকবে, এটাই মনে হয়। কারণ এই যে ধাক্কা, গণ অভ্যুত্থানের ধাক্কা, এটা তাদের উপরেও আছে। ব্যবসায়ী শ্রেণীর প্রতিনিধিত্ব করলেও তার ধরনটা আগের যে ধরন তার থেকে কিছুটা অন্যরকম হবে, এটাই মনে হয়। ধন্যবাদ। এটা আমাদের সর্বশেষ প্রশ্ন আপনার কাছে। আপনি নতুন সংবিধানের কথা বলেছেন, আপনার মতে নতুন সংবিধান কেমন হওয়া উচিত? শোনেন, নতুন সংবিধান কেমন হবে এটা বলার কাজ আমার না, যারা সংবিধান করবে তারা দেখে নেবে। এই সংবিধান তো কোনো একটা বিপ্লবী সংবিধান হবে না, তবে মোটামুটি একটা চেষ্টা হবে যে এটাকে একটা মোটামুটি একটা গণতান্ত্রিক চরিত্র দেওয়া। সেটা কিভাবে তারা নির্দিষ্টভাবে করবে সেটাও জানেন। এমনকি এখন যাদেরকে দিয়েছে সংবিধানের ব্যাপারে কিছু প্রস্তাব করার জন্য, তারাও বলেছে যে আমাদের তো সংবিধান তৈরি করা আমাদের কাজ না। সংবিধান তৈরি করবে সামনে, যে উচিত হবে যেটা, যে এটা সংবিধানটা এই যে সংসদ নির্বাচিত হলে দুইভাবে কাজ করবে, একটা হচ্ছে সংবিধান তৈরির কাজ, আর একটা পার্লামেন্ট হিসাবে কাজ। যেমন ভারতে হয়েছিল 47 সালে, পার্লামেন্ট হিসেবে কাজ হয়েছিল, আবার সেটা সংবিধান সভা হিসেবেও কাজ হয়েছিল। সংবিধান হয়ে গেলে সংবিধান সভার কাজ আর পার্লামেন্টকে করতে হয়নি। সেরকম এখনো এরপরে যে নির্বাচন হবে তার মাধ্যমে যারা গঠিত হবে সংসদ, সেটার এই দুই রকম কাজ হতে হবে, একটা সংবিধান তৈরি করা সংবিধান সভা হিসাবে, আর একটা পার্লামেন্ট হিসাবে। এইটা করে তারা কি ধরনের সংবিধান করবে এইটা বলা, তো আমি যেটা চাই সেটা তো তারা করবে না। তারা নিজেদের মতো করে করবে, তাদের যে চরিত্র, দেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী তারা নতুন সংবিধান করবে। তবে আমার মনে হয় পুরনো সংবিধানটা সম্পূর্ণ ফেলে দেওয়াই দরকার। এটার কোনো সংস্কার, এটা এত বলবে, এটা এত ভাবে ধর্ষিত হয়েছে,
শেখ মুজিবের দ্বারা, জিয়াউর রহমান এরশাদ এবং শেখ হাসিনার দ্বারা, তাতে একাই ছিউড়ে হয়ে গেছে। এর সংশোধন না করে এটাকে একদম ফেলে দিয়ে যদি নতুন সংবিধান করে তাহলে সেটাই ভালো হবে। কিন্তু আমি কি চাই সেটার উপর তো কিছু নির্ভর করে না। জি, জনাব বদরুদ্দিন ওমর, ধন্যবাদ আপনাকে। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন। অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি অনেক শতায়ু হবেন সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।